মেয়েটিকে দেখতাম শার্টের দুটো বোতাম খুলে ক্লাসের শেষ বেঞ্চে গিয়ে বসতে। ও বসতে ক্লাসের ছেলেদের মাঝে একটা গুঞ্জন শুরু হতো, এসেছে, ম্যাম এসেছে। সব ছেলে আর চোখে মেয়েটিকে দেখতে থাকতো। যারা কিছুটা সাহসী, পড়াশোনায় একদম মন নাই, তারা আগেভাগে এসে পেছনের সিট দখল করে বসত। আকাঙ্ক্ষা একটাই, এখান থেকে ম্যামকে স্পষ্ট দেখা যায়। ম্যাম নামটা ওদেরই দেওয়া। মেরিলিন মনরোর প্রথম 2 অক্ষর সাজিয়ে ম্যাম। কাছোয়া বীজ, ব্রাউন কোকড়া চুল, গোলাপি আবাই ঠোঁট, পরা ফর্সা গাল আর রক্তিম ঠোঁটে ওকে সত্যি মেরিলিন মনরোর মতোই লাগত। খানিকটা অহংকারী মিশেল উদ্দাম দৃষ্টি, সাজ পোশাকে ভীষণ সাহসিকতা আর ডোন্ট কেয়ার ভাবের জন্য ওকে সত্যি আর সবার মাঝখান থেকে আলাদা করা যেত। রোজই ও আলোচনায় বিষয়বস্তুতে পরিণত হতো। কোনোদিন স্লিপলেস টপ পরে উপস্থিত, কোনোদিন বা স্লিপ স্কার্ট। একদিন দেখলাম ভার্সিটির ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে ধুমিয়ে খাচ্ছে। আমি ওকে দেখতে দেখতে যেতেই ও ইশারায় ডাকলো, লাগবে? না, আমি স্মোক করি না। মেয়েটির হাতে সিগারেট ছুঁড়ে ফেলে দিল। আমিও করি না, জাস্ট ঘ্রাণ নেবার জন্য মাঝে মাঝে ধরাই। নেশা করে না, অথচ সিগারেটের ঘ্রাণ ভালো লাগে। কোশ্চিনকালেও শুনি নাই, পাগল নয় তো। মেয়েটা সম্ভবত আরও কিছু বলতো, দ্রুত পায়ে চলে গেলাম। ওর কেমন লালচে চোখ, টেনে টেনে কথা বলে। আমার পরিচিত কোনো মেয়েই ওর মতো নয়। কৌতূহল হচ্ছিল, আবার সংকোচও লাগছিল। ও ওর মতো থাকুক। ওর কাছে চলে আসতেই ছেলের দল আমাকে ঘিরে ধরল। উর্মি তোকে কি বলল? উর্মিকে? ওই যে ম্যাম, যার সাথে এতক্ষণ ফিসফিস করছিলি, কি বলল? তেমন কিছু না। উর্মি একা থাকতো। ক্লাসের অধিকাংশ মেয়েরা স্বভাবতই ওকে পছন্দ করতো না। সবাই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ঘরের সন্তান। কোনো রকমে সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াকে বলতে গেছি। টাকা থাকলে কেউ আজকাল বাংলা বিভাগে পড়তে আসে না, বেসরকারি ভার্সিটি অ্যাডমিশন নেয়। আমাদের ব্যাচের ছেলেরা নিতান্ত অসহায় হয়েই যেন বাংলা পড়ছে। আমার বাংলা পড়তে ভালো লাগে। কেন যেন এক একটা অক্ষরের মাঝে আমি রঙিন আলোবিন্দুর খেলা দেখতে পাই। গোপন খাতার কবিতাগুলো বিন্দু বিন্দু আলো মিলে বর্ণিত তরঙ্গের মতো দৃশ্যপটে ধরা পড়ে। এক দুপুরে উর্মির সাথে বারান্দায় ঠোকাঠুকি হতেই উর্মি হাসল। তোমার কবিতার খাতা আমি দেখতে পারি? কবিতা আপনি জানলেন কি করে? উর্মি হাসল। শেষ বেঞ্চে সবাই যখন আর চোখে আমাকে দেখে, তখন তুমি কি লিখো? কবিতা না গান? কবিতা। কিন্তু আপনি? ব্যাচমেট কারো কাছে আপনি শুনতে ভাল লাগে না, তুমি বলা যায় না। যায়? আজকে ক্লাস শেষ হলে তুমি আমায় কবিতা শোনাবে? আমি ক্যান্টিনে অপেক্ষা করব। আমার টিউশনি আছে বিকালে। 3টা টিউশনি করে আমার বাড়ি ফিরতে রাত হয়। ও, আমারও আজকে শুটিং আছে, ভেবেছিলাম যাব না। তুমি অভিনয় করো? মডেল। তাকিয়ে দেখো, সবাই এমনভাবে আমাদের দেখছে যেন আমি তোমায় গিলে হাঁ করে গিলে ফেলব। উর্মি মিটিমিটি হাসছে, আমিও হেসে ফেললাম। এরপর থেকে আমাদের কথা হতো ফোনে, হোয়াটসঅ্যাপে। উর্মি মেসেঞ্জারে তত অ্যাক্টিভ নয়। 15 দিনের মধ্যে আমাদের কথোপকথন তুমি থেকে তুইয়ে নেমে আসলো। তুমি বিপরীতে তুই শুনি। কি করিস? রেডি হচ্ছি, ক্লাসে যাব। আমি আজকে ক্লাস করব না। না করো? তোমারও করতে হবে না। আমাদের বাসায় আয়। বাবা মা কেউ বাসায় নাই, খালি বাসায় ভাল লাগছে না। তোর মাথা খারাপ? খালি বাড়িতে আমি কেন যাব? উর্মি হি হি করে হাসল। শোন, আমাদের বাড়ি কখনো খালি থাকে না। কেউ বাড়িতে না থাকলেও 4 জন কাজের লোক আর 2টো জার্মান শেফার্ড থাকে। আয় তুই। বিশাল আলিশান বাড়িতে উর্মি থাকে।
সাদা রঙের টি শার্ট আর রংচঙা প্লাজোতে ওকে লাগছিল রূপকথার বন্দি রাজকন্যার মতো। ছবির মতো সাজানো বসার ঘর, আরও কয়েকটা বড় ঘর পেরিয়ে উর্মি আমায় ওর রুমে নিয়ে এসে দরজা লাগালো। কি করছিস? এটাই বাসার কালচার। বাবা প্রাইভেট বান্ধবী নিয়ে এসে দরজা লাগায়, মা প্রাইভেট সেক্রেটারি নিয়ে দরজা বন্ধ করে। কাজের লোকেরা সব দেখে শুনেও বোবা কালার ভান ধরে থাকে, নয়তো বড়লোকিদের ঠকমা বজায় থাকবে কি করে। আমি অবশ্য এই প্রথম কাউকে ঘরে নিয়ে দরজা লাগালাম। মজা লাগছে। কী উত্তর দেব ভেবে পাচ্ছিলাম না। তাকিয়ে তাকিয়ে ওর ঘরের সাজসজ্জা দেখছিলাম। আমাদের আড়াই রুমের বাসাটা ওর রুমের সমান। ওটাকে অবশ্য বাসা না, কবুতরের খুপড়ি বলা চলে। আমরা 6 জন মানুষ তাতে গাদাগাদি বাস করি। উর্মি বলল, তোকে একটা সিরিয়াস কথা বলবো, তাই ডেকে এনেছি। কি কথা? আমি প্রেগনেন্ট। বাচ্চাটা খুন করতে হবে। কি? সত্যি। আমার সাথে ক্লিনিকে চল, ওয়াশ করব। একটা 19 বছরের মেয়ে প্রেগনেন্ট, অথচ দাবি করছে ওর সাথে কোনো ছেলের সম্পর্ক নাই এবং গর্ভে সন্তান আসার ব্যাপারটা এত সহজভাবে বর্ণনা করছে যেন ভাত ডাল খাবার মতো কিছু। কয়েক মুহূর্ত যেন কথা বলতে পারছিলাম না। উর্মি বলল, কি ভাবছিস? জিজ্ঞেস করলাম। বাচ্চাটা কার? তা জেনে তোর কাজ কি? তাহলে আমাকে ডেকেছো কেন? যার বাচ্চা তাকে সঙ্গে নিয়ে হসপিটালে যাও। যদি জানতাম দারুণ একটা ব্যাপার হতো। কাঁদো কাঁদো মুখ নিয়ে ড্রামাটিক ভঙ্গিতে বলতাম, ওগো তুমি বাবা হতে চলেছ, যত তাড়াতাড়ি পারো আমাকে বিয়ে করে উদ্ধার করো। উর্মি হাসতে হাসতে গড়িয়ে পড়ে। ওর হাসি দেখে রাগ সামলে রাখতে পারলাম না। ছি, তুমি এত নীচ। আমি নীচ নয়, জঘন্য। তোর কি সমস্যা? তোর মন চাইলে আমার সাথে যাবি, নয়তো ভাগ। অন্য কোনো ছেলে হলে ওখান থেকেই চম্পট দিত, কিন্তু আমি উর্মিকে এরকম কঠিন পরিস্থিতিতে রেখে চলে যেতে পারলাম না। মেয়েটার সাথে আমার পরিচয় অল্প কিছু দিনের, সম্ভবত অল্প দিনের পরিচয়ে একজন আচ্চেনা মেয়েকে বিচার করা সম্ভব নয়। কিন্তু উর্মি একা। ঠিক কতখানি একা হলে একজন মানুষ আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে অশরীরী ভেবে ভয় পেয়ে যায়, ততখানি একা। আমাদের নিম্ন মধ্যবিত্ত সংসারের সন্তানরা ভাবি, মা বাবা সারাক্ষণ সন্তানের পিছু পিছু টিকটিক করে, এই এত ফোন টিপছিস না, এই শাকসবজি না খেলে পুষ্টি পাবি না, এই মাথায় তেল না দিলে চুল পড়ে যাবে, জ্বালাইয়া জীবন শেষ করছিস। কথাগুলি শুনতে ভালো লাগে না সত্যি, কিন্তু কতখানি ভালোবাসা মিশে থাকে আমরা কল্পনা করি না। সেই ছেলেমেয়েরা ভীষণ অভাগা, যারা বাবা মার বকুনি আর মায়ের কড়া শাসন ছাড়াই একটু একটু করে বড় হয়ে যায়। আর উর্মি তাদের দলে একজন। আমাকে বিছানায় বসিয়ে রেখে উর্মি তৈরি হয়ে গেল। ওর শ্বাস বলতে কোনো রকমে চুলে পলিটিন বেঁধে গলায় স্কার্ফ জড়ানো। ওর বাড়ি থেকে বের হয়ে জিজ্ঞেস করলাম, উবার ডাকবো? বেবিটা পেটে আসার পর আমার গাড়ির গন্ধে বমি পায়, রিক্সা নে। বাবা মায়ের বিভিন্ন মানুষের সাথে অবাধে মেলামেশা, বাড়িতে বেশিরভাগ সময় পার্টি হওয়া। একদিনের এক পার্টিতে ও সেন্সলেস হয়েছিল। সেদিনের সে ঘটনার পর থেকেই প্রেগনেন্সি কিনা তা উর্মি বলতে পারবে না। রিকশায় বসে ওর কনসিভ করার আদি নক্ষত্র সবটা জানলাম। উর্মিরা যাকে বলে কয়েক পুরুষের বনিদি বংশ। বাবা বিলেত থেকে MBA করে এসে পারিবারিক ব্যবসা সামলান। মা রবীন্দ্র সঙ্গীত শিল্পী, টিভিতে পরিচিত মুখ, ব্লগ করেও বেশ জনপ্রিয়। উর্মি যে টুকটাক মডেলিংয়ের সুযোগ পায় তাও মায়ের কল্যাণে। অনিচ্ছা সত্ত্বেও উর্মিকে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়। মা চায় মেয়ে মায়ের মতোই জনপ্রিয় হোক। বাবার ইচ্ছা ছিল মেয়ে প্রকৌশলী হবে। সবার স্বপ্ন চুরমার করে উর্মি অনেকটা জেদের বশেই বাংলা বিভাগে ভর্তি হয়েছে। উর্মির আসলে পড়তে ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। ওর বাবা মা উর্মির জন্মের পর আর কোনো সন্তান নিতে চায়নি, যেন উর্মির যত্নে কোনো কার্পণ্য না হয়। সেই যত্ন এতখানি উর্মির ঘর ভর্তি বারবি ডল আর কাবার্ড ভর্তি জামাকাপড়, দুজন কাজের বুয়া
মেয়ের সমস্ত দায়িত্ব দিয়ে মা ছুটেছেন বিউটি পার্লারে। টিভির প্রোগ্রাম যদি হয় ৮ ঘন্টা, তার জন্য ২ ঘন্টা ধরে চেহারাখানা ধলাই মালাই করা চাই। বাবার তো একটার পর একটা বিদেশি মিটিং থাকতো। অনেক বছর পর উর্মি বুঝতে পারে বিদেশ মিটিং কনফারেন্স শুধু ব্যবসায়িক কার্যক্রমই হয় না, তার সাথে বাবার সুন্দরী পিয়ের সাথে আলাদা কাজও থাকে। মা তাতে খুব বেশি বিরক্ত নন। ধনী স্বামীর বদৌলতে নামের সাথে মিসেস চৌধুরী যুক্ত হয়েছে। দামি গাড়ি, রং বেরঙের কাঞ্জিবরম জামদানি শাড়ির কালেকশন স্বামীর টুকিটাকি চরিত্রে দোষ ভুলিয়ে দেয়। তিনি নিজেও তো সতী সাবিত্রী নন। কিছু রূপের গুণাগ্রহী বন্ধু জোকের ন্যায় পিছনে লেগেই থাকে। বন্ধুদের কাছে তিনি মিসেস চৌধুরী নন, শিরিক বকুল কিনা। আর ভাই বোন হলে আদরের ভাগ হবে কথাটা ছিল ফাঁকি। তাদের দুজনের নিজেদের জীবন উপভোগ করতে কোনো সন্তানেরই প্রয়োজন ছিল না। উর্মি জন্ম নেওয়াটা স্রেফ বংশরক্ষা। বাবা মায়ের ডিভোর্স নেবারও প্রয়োজন হয় নাই, কেননা দুজনের মাঝে বন্ধন থাকলে তো ছিন্ন হবে। পাশাপাশি আলাদা ২ ঘরে দুজন স্বর্গ রচনা করে বাস করছে। মধ্যিখানে উর্মি ভালো নেই। বাবা মায়ের নিরুত্তাপ আর বন্দিহীন জীবনে বিতৃষ্ণা হয়ে প্রায় ছুটে যায় শৈবালের ফ্ল্যাটে। শৈবালের বাবা মা আরও আধুনিক। তারা ছেলেকে আলাদা বাড়ি তৈরি করে দিয়ে ফ্রি জীবন যাপন করছেন। সেখানে প্রায় অফিসের আসর বসে। কিছু পথভ্রষ্ট ছেলেমেয়েরা নেশায় চুরচুর হয়ে কয়েক ঘন্টার জন্য এ দুনিয়া দেশে হাজার সূর্যের দেশে উড়াল মারে। উর্মিরও হুঁশ থাকে না। মাঝরাত থেকে সকাল অবধি বিভোর হয়ে ঘুমায়। তেমনি কোনো রাতে এক হারামি পেটে বাচ্চা দিয়ে ভেগেছে। এ নতুন কিছু নয়। এর আগেও শিমুল আন্টির মেয়ে জুন শৈবালের বাড়ি এসে প্রেগনেন্ট হয়েছিল, কেউ টের পায়নি। উর্মির সাথে ক্লিনিকে গিয়ে খালাস করে এসেছে। যতক্ষণ উর্মি ওর গল্প বলল ততক্ষণ আর আমি ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। সৃষ্টিকর্তা মানুষকে ঠিক কত রকম কষ্ট দিয়ে পরীক্ষা করেন তা একমাত্র তিনিই জানেন। উর্মির সব আছে, কিন্তু আপন মানুষ বলতে কেউ নেই। নামি দামি একটা ক্লিনিকের সামনে সিএনজি থামল। উর্মি এখানে আগেও কয়েকবার এসেছে বোঝা গেল। রিসিপশনিস্টের কাছে উর্মি ফিসফিস করে কিছু বলতে আয়াকে ডেকে একজন নার্সের রুমে পাঠিয়ে দিল। ক্লিনিকের ধরন কেস অহরহ আসে বোঝা যায়। নার্স বলল, 5 মিনিটের ব্যবসা। আপনার সাথে কে, বয়ফ্রেন্ড? না, বন্ধু। নার্স, বেবির হার্টবিট এসেছে। আলট্রা করলে বোঝা যাবে। আপনি তো গর্ভপাত করাবেন, এসব ভেবে লাভ কি? কত মাসে হার্টবিট আসে? সাধারণত 8 থেকে 10 সপ্তাহের মাঝেই বোঝা যায়। তার মানে এসেছে। উর্মি বেড থেকে বসে পড়ল। কোন রুম আলট্রা করায় নার্স কী করবে বুঝতে না পেরে আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি বললাম, সিস্টার আপনি যান, আমি ওকে ম্যানেজ করছি। নার্স চলে গেলে উর্মির দিকে তাকিয়ে চিৎকার করে উঠলাম, উর্মি তুমি কি চাও? শিশির, তুই তোর মাকে ভালোবাসিস? এটা কেমন প্রশ্ন? হ্যাঁ, খুব ভালোবাসি। আমার মা একটা হারামি, তবুও কি ঘৃণা করতে পারি না? উর্মি, তুমি একটা পাগল। আমাকে কেউ কোনোদিন ভালোবেসে স্পর্শ করে নাই। এই বাচ্চাটা খুব ভালোবেসে আমার পেটে বড় হচ্ছে। উর্মি, ওর বাবাকে তুমি জানো না? আমার বাপকে তার ঠিক নাই শালা। মা 10 বেটার সাথে ঢলাঢলি করে। কার সন্তান চৌধুরীর ঘাড়ে চাপাইছে আল্লাহ মালুম। উর্মি প্লিজ, আমি এই সন্তান রাখব। তার জন্য বাড়িতে যত খুশি ফাইট করতে হোক করব। উর্মিকে কোনোভাবে আমি বোঝাতে পারলাম না। উর্মি আলট্রা ব্লাড টেস্টের রিপোর্ট নিয়ে খুশিতে আত্মহারা হয়ে সিএনজিতে উঠল। আমি জাস্ট রোবটের মতো ওর কাণ্ড কারখানা দেখছিলাম। বাধা দিতে পারলাম না। ও সিএনজিতে বসেই আমার মুখের দিকে তাকিয়ে হাসল। কী রে, ক্যাবলাকান্তের মতো বসে আছিস কেন? বাসায় আজকে একটা সেই মজা হবে। কি হবে? প্রেগনেন্সি পজিটিভ
রিপোর্ট খাবার টেবিলের উপর রেখে দিব। মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী যেই আগে দেখবে শকড হয়ে হার্ট অ্যাটাক করবে। পৃথিবী থেকে একটা জঞ্জাল বিদায় হবে। আমি ভয়ার্ত চোখে ওকে দেখতে লাগলাম। ওর মুখে কেমন একটা পৈশাচিক খেলা করছে। আমার ভয় হচ্ছে ও কোনো বড় বিপদে পড়তে যাচ্ছে না তো। কেন জানি মনে হচ্ছিল উর্মির প্রেগনেন্সির খবর শুনে ওর বাবা মা ওর কোনো বড় ক্ষতি করে ফেলতে পারে। পিতৃপরিচয়হীন একটা সন্তান জন্মদানে অভিভাবকরা সাপোর্ট করবে না, এটা খুব স্বাভাবিক। আমাদের সমাজ, ধর্ম, তথাকথিত সামাজিক ব্যবস্থার কাছে বিয়ের আগে একটা মেয়ে বাচ্চা পেটে আসা জঘন্যতম অপরাধ। সেখানে মেয়েটা দোষী হোক বা না হোক, মেয়েটাকে পরিমাণে ভুগতে হয়। যাচ্ছে তাই ভাবে। উর্মির কথা ভেবে রাতে ঘুম হচ্ছিল না। ওর ফোনটাও বন্ধ। অনেকক্ষণ বিছানায় এপাশ ওপাশ করে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। একটা কালো গাড়ি ল্যাম্পপোস্টের সামনে পার্ক করা। সিগারেটের ফুলকি ওঠানামা দেখে বুঝলাম একটা মানুষ গাড়ির পেছনে হেলান দিয়ে দাঁড়ানো। আমি জানি না কেন, অবয়বটা দেখেই বুকের ভেতরটা কেমন ধপ করে উঠল। দ্রুত 5 তলা বেয়ে নামলাম। যা ভেবেছিলাম তাই। উর্মি দাঁড়িয়ে আমায় দেখে হাসল। তোরা এত ঘিঞ্চি এলাকায় থাকিস? কিছুতেই বাড়ি খুঁজে পাচ্ছিলাম না। তুই এখানে এত রাতে? তোদের বাসায় একটা রাত থাকতে দিবি? আমি খুব ক্লান্ত। গাড়িতেই ঘুমিয়ে পড়তাম, কিন্তু গাড়ির গন্ধে বমি পায়। চল। উর্মি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। যেই মেয়েটা লম্ফঝম্প করে সারা ক্যাম্পাসে চলে বেড়াতো, ওর পেটে হাত দিয়ে হাঁটি হাঁটি পা করে উঠতে দেখে ভীষণ মায়া হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মনে হচ্ছিল নেশাগ্রস্ত পাগল অথবা বারবনিতা একজন নারী যত বড় পাপ কাজে লিপ্ত থাকুক না কেন, মা শব্দটা যখন নামের পাশে যুক্ত হয় তখন সে শুধুই মা। মা শব্দটার আগে পিছনে কোনো বিশেষণ যোগ করার প্রয়োজন হয় না। মা মানেই গোটা একটা নীল পৃথিবী। বাড়িতে মা আছে, বাবা আছে, কানে শুনতে পায় না, কিন্তু দাদি বড় শেয়ানা। বাড়িতে কে আসছে কে যাচ্ছে সব হদিস রাখে। উর্মিকে নিয়ে রাতে 2টোর সময় ঘরে ঢুকলে গ্যাঞ্জাম হবে জানি, কিন্তু উপায় নাই। চুপি চুপি ওকে ঘরে নিয়ে মিতুর ঘরে শুইয়ে দিলাম। মিতু আমার ছোট বোন। ওর ঘুমালে হুঁশ থাকে না। সকালে উঠে অপরিচিত মেয়েকে দেখে চেঁচামেচি করবে। করুক, অন্তত রাতটা শান্তিতে কাটাই। এ বাড়িতে আমার ঘর বলে কিছু নাই। দিনের বেলা প্রথম ঘরটা বসার ঘর হিসেবে ব্যবহৃত হয়। রাতের বেলা আমি ক্যাম্পে খাটটা নিয়ে ঘুমাই। এভাবেই চলে যাচ্ছে আর কি। ভোর হলো। উর্মি ঘুমিয়েছে কি না জানি না, আমি ঘুমোতে পারলাম না। মা ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে। মায়ের গুনগুন করা পড়া তেলাওয়াত কানে আসছিল। সম্ভবত তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম ভাঙল দাদির চিৎকারে। ও আল্লাহ, আল্লাহ রে, কি হইল? আমার নাতি ম্যাম বউ নিয়া বাড়ি আইছে। ও মিতুর মা, কি সর্বনাশ হইল? মিতুর ঘরে সবাই থতমত মুখে বসে আছে। উর্মি বিছানার মাঝখানে বসে সবার কৌতূহলী দৃষ্টি অগ্রাহ্য করে চুপচুপ করে হজমি খাচ্ছে। আমায় দেখে হাসল। শিশির, দেখো, কেউ বিশ্বাস করছে না যে তুই শুধু আমার বন্ধু, ভাবছে আমি তোর বউ। প্রায় ঘন্টা ধরে পরিবারের প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে বোঝানোর পর মা আর মিতু কিছুটা বিশ্বাস করলো উর্মি আমার বন্ধু। বিপদে পড়ে এখানে কিছুদিন থাকতে এসেছে। দাদি বিশ্বাস করলো না। পান খেতে খেতে উর্মির হাত পা নারী নক্ষত্র বিচার করে বলল, উর্মি আমার বউ হিসেবে মন্দ হবে না। খালি গায়ে গতরে আর একটু মাংস লাগলে ওকে পরীর বাচ্চা মনে হবে। যাই হোক, উর্মি 2 দিনের মাঝে আমাদের বাসায় সবার মন জুগিয়ে ফেলল। মা রান্না করে, ও সিঙ্কে হেলান দিয়ে মায়ের সাথে গুজগুজ করে গল্প করে। আন্টি, আমার ছেলে হলে নাম রাখবো উত্তাল। ও মা, এ কেমন কথা? বিয়েই হয় নাই, বাচ্চার নাম রাখছো? দাদির পান ছেঁচে দিয়ে এক টুকরা পান গালে ফেলে বলল,
ও মা, দাদি, তুমি জম্পেশ জিনিস খাও, গাজাতেও এত পিনিক নাই। গাজা গাজা খায় কে? কেউ না, তুমি পাঞ্চি পাও। এমনকি আমার ঝগড়াটে স্বভাবের ছোট বোন মিতুও উর্মির সাথে বিছানা ভাগাভাগি করতে আপত্তি করছে না। ও ভার্সিটিতে যাচ্ছে না। রোজ আমি ক্লাস থেকে ফেরার সময় বুক ধুকপুক করতে থাকে। বাবা চিটাগাং গেছে, ফিরে উর্মিকে দেখে কি কাণ্ড করবে জানি না। আমাদের জন্য পাঙ্গাস মাছ রান্না হলে মা উর্মির জন্যে করকরে করে পাঙ্গাস মাছ ভেজে রাখত। রাতে আমাদের জন্য সিম, আলু এবং উর্মির জন্য ডিম ভাজি। আমাদের আয়োজন কিন্তু ও চেটেপুটে খেত। বাচ্চাদের মতো হাত চাটতে চাটতে বলতো, আন্টি, তোমার হাতের রান্না অসাধারণ। আমি উর্মিদের বাড়ির পরিবেশ দেখেছি। ওদের অট্টালিকার তুলনায় আমাদের ঘর বাবুই পাখির বাসা। সে বাসায় উর্মির পাখির ডানায় ভর করে উড়ে বেড়াচ্ছে। ওর আনন্দ দেখলে বলা যাবে না। উর্মি মা ওর পেটে অবৈধ সন্তান এসেছে শুনে চর মেরে মেঝেতে ফেলে দিয়েছিল। ওর বাবা তখনই হাউস ডক্টরকে ফোন করে বাসায় ডেকেছিল, গর্ভের সন্তানটা মেরে ফেলবে। উর্মি কোনো রকমে পিছনে দরজা দিয়ে পালিয়ে এসে এ বাসায় আশ্রয় নিয়েছে। 15 দিন কেটে গেল নির্বিঘ্নে, নিরুত্তাপ। বাবা আসবেন শুক্রবার। টেনশনে রাতে ঘুম হয় না। বাবাকে কি জবাব দিব? মা বলছে, তোর বাবাকে আমি সামলাবো। মায়ের কথা বাবা মেনে নিবে, ভরসা কি? বৃহস্পতিবার টিউশনি থেকে ফিরতে ফিরতে ভাবছিলাম উর্মিকে কোথাও রেখে আসব। বাবার মুখোমুখি ওকে দাঁড় করানো যাবে না। কিন্তু বাড়ি এসে দেখি আমাকে সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে উর্মি চলে গেছে। ওর বাবা মা এসে জোর করে ওকে ওদের বাড়ি নিয়ে গেছে। মা বলল, উর্মি খুব কাঁদছিল। বাবা মায়ের প্রতি ভীষণ অভিমান বুঝি মেয়ের। উত্তর দিতে পারলাম না। সারা রাত ছটফট করে কাটানোর পর সকালে উঠলাম উর্মিদের বাসায়। উর্মি নেই, ওর বাবা মা কেউই বাড়িতে নেই। মেয়েকে নিয়ে ছুটি কাটাতে রাতের ফ্লাইটে সিঙ্গাপুর চলে গেছে। বেড়ানো টেরানো সব ফাঁকি। আমি জানি উর্মিকে গর্ভপাত করিয়ে ছাড়বে। কেটে গেল একঘেয়ে কয়েকটা মাস। ইতিমধ্যে ইয়ার ফাইনাল চলে গেছে। উর্মি পরীক্ষাতে বসে নাই। ওর নাম্বার সুইচ অফ। ভার্সিটিতে একদিনের জন্য ক্লাসে আসেনি। আমাদের ক্লাসের ছেলেরা ম্যাম নামের একজন যে ছিল তাকে ভুলেই গেল। ওদের নতুন ক্রাশ এখন বোটানি ডিপার্টমেন্টের লাল চুলের একটা জুনিয়র মেয়ে। শুধু আমি উর্মিকে ভুলতে পারি নাই। ওকে কখনো কাঁদতে দেখি নাই আমি, ভেঙে পড়তে দেখিনি। কিন্তু ওর বাচ্চাটা বাঁচিয়ে রাখার জন্য যে আকুলতা, তা আমাকে তাড়িয়ে বেড়ায়। দুঃস্বপ্নে উর্মি আসে, ওর ভেজা চোখ, ক্লান্ত মুখ জানিয়ে দেয় ও ভালো নেই। ওকে সবাই ভালো থাকতে দিচ্ছে না। তারপর ধীরে ধীরে আমি উর্মির কথা ভুলে গেলাম। একজনের সাথে পরিচিত হলে তাকে তো আর ভোলা যায় না। স্রেফ স্মৃতির উপর ধুলোর পাহাড় জমে স্মৃতির রং রঙিন থেকে ধূসর করে দেয়। পড়াশোনা শেষ করে নিজেকে খানিকটা গুছিয়ে নিয়েছি। একটা বেসরকারি কলেজে অধ্যাপনার সুযোগ পেলাম। বেতন বেশি নয়, মধ্যবিত্তদের চলে যায় আর কি। মিতুর বিয়ে দিলাম বড় ঘর দেখে। বাবা অসুস্থ, দাদি মারা গেছেন আজ 2 বছর। কয়েক বছরের মধ্যে আমি বড় হয়ে গেলাম। মোটা ফিল্মের চশমা আর চোখের নিচের কালো বৃত্তের রেখা জানিয়ে দেয় এবার বিয়ে না করলে বুড়ো বয়সে আর মেয়ে পাবো না। মা ইতোমধ্যে তার পছন্দের পুত্রবধূ ঠিক করে ফেলেছেন। শ্রাবণ মাসে বিয়ে। পাত্রী ছোট বোনের নাম উর্মি। আশ্চর্য, উর্মি নামটা শুনতেই আমার প্রথম যৌবনের সেই বান্ধবীটির কথা মনে পড়ল। প্রাণবন্ত মুখরা একটা মেয়ে, যে ছোট একটা ভুলের কারণে হারিয়ে গেছে বা এখনও কোথাও আছে আমার পোড়া চোখের অন্তরালে। যাই হোক, শ্রাবণ মাসের শুরুতেই একবার নেত্রকোনা যেতে হলো। জয়পুর একেবারে বর্ডার ঘেঁষে অঞ্চল, ঢিলাই ঘেঁষা অপূর্ব এক অঞ্চল। আমার কলিগের মা মারা গেছেন। বন্ধুকে সান্ত্বনা দিতেই ঢাকা থেকে 14 ঘন্টা সফর করে নেত্রকোনা।
অপরিচিত এলাকা খোঁজার সহজ মাধ্যম হলো তার আশেপাশের মসজিদ, মন্দির বা কোনো প্রতিষ্ঠানের নাম বলা। বন্ধু বারবার বলে দিয়েছে, আলহেরা এতিমখানায় এসে আমাকে কল দিবি, আমি এসে নিয়ে যাব। রিকশা এতিমখানার সামনে দাঁড়াতেই আমি অবাক হয়ে গেলাম। এতিমখানার গেটের দেয়ালে রং বেরঙের কারুকার্য এঁকে বাচ্চারা হুলস্থুল কাণ্ড করছে। ছোট্ট ছোট্ট শিশু সাদা পাঞ্জাবি আর সবুজ পাগড়িতে মনে হচ্ছে দেবশিশুরা জান্নাতের বাগান থেকে নেমে এসেছে। পাঞ্জাবিতে রং মেখে রং তুলি হাতে হি হি করে হাসছে। ওদের সাথে একজন কালো বোরখা পরা মহিলা রং দিয়ে ফুল লতা পাতা ছবি আঁকছে, আবার বাচ্চাদের মতোই হি হি করে হাসছে। ভদ্রমহিলার কণ্ঠ কেমন পরিচিত মনে হলো। এগিয়ে গেলাম। উর্মি? হ্যাঁ, উর্মিই দাঁড়িয়ে। দুজন অনেকক্ষণ কোনো কথা বলতে পারলাম না। তারপর উর্মিই কথা শুরু করলো। কেমন আছো? ভালো। তুমি তুমি এখানে? হ্যাঁ, লম্বা গল্প। উর্মি হাসলো। বন্ধু বারবার ফোন দিচ্ছে, কিন্তু উর্মির মাঝখানের কিছু বছরের গল্প না শুনে আমি চলে যেতে পারলাম না। ও আমাকে এতিমখানার ভেতরে নিয়ে হুজুরদের সাথে পরিচয় করিয়ে দিল। বোঝা গেল ও এখানে নিয়মিত আসে। বাচ্চাদের ইংরেজি গণিতের ক্লাসগুলো ওই করায়। সারাদিন বাচ্চাদের সাথে হইচই করে সন্ধ্যায় বাড়ি ফিরে। এতিমখানার পিছনেই এক রুমের ফ্ল্যাটে ভাড়া থাকে। কৌতূহল দমিয়ে রাখতে পারলাম না, প্রশ্ন করলাম, আমাদের বাড়ি থেকে চলে আসার পর তারপর কি হয়েছিল উর্মি? ও কয়েক মুহূর্ত কি যেন ভাবল, তারপর বলতে লাগলো, তোমাদের বাসা থেকে বাবা মা আমাকে নিয়ে আসার পর সোজা সিঙ্গাপুর। কিছুদিন মারধর, চিৎকার চেঁচামেচি করার পর হসপিটালে গর্ভপাত করানোর জন্য নিয়ে যাওয়া হলো। বাচ্চার ক্ষতি করতে গেলে মায়েরই ক্ষতি হয়ে যাবে। তারপরও মা দমে যায়নি। বাথরুমের মেঝেতে তেল ঢেলে পিচ্ছিল করে রাখত, যেন আছাড় খেয়ে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। যে দুনিয়াতে আসার সে তো আসবেই। 8.5 মাসে নর্মাল ডেলিভারি হলো, ছেলে বাবু। উর্মি হাসল। আমি ওর নাম রাখলাম উত্তাল। কিছুদিন ভালোই কাটলো। তারপর একদিন বাথরুম থেকে বের হয়ে দেখি আমার বাবাটা নাই। ওরা আমার কলিজার টুকরাটাকে ছিনিয়ে নিয়ে গেছে। উর্মি দীর্ঘশ্বাস ছেড়ে চুপ হয়ে গেল। আমি বুঝতে পারলাম না ঠিক কি বলবো। ও বলতে লাগলো, 3 বছর দেশে ফিরলাম। বাবা আমার বিয়ের জন্য খুব চেষ্টা করতে লাগলেন। পাত্রপক্ষের সাথে আমার দেখা হলেই বিয়ে ভেঙে যায়। পাগল মেয়েকে কে বিয়ে করবে? আমি বলি, আমার সন্তানকে এনে দাও, আমি বিয়েতে রাজি। ওরা শুনল না। শেষে হার মেনে ঠিকানা দিল, এই এতিমখানায় আমার ছেলে আছে। কোথায়? কোথায় তোমার ছেলে? উর্মি হাসল। এখানে এসে দেখলাম কি জানো, যেই শিশুর দিকে তাকাই তাকেই আমার সন্তান মনে হয়। কারো মা নেই, বাবা নেই, কারো মা বাবা কেউ নেই। রেজিস্ট্রেশন নাম্বার আর জন্ম তারিখ মিলিয়ে আমার ছেলে কোনটা খুঁজে বের করা খুব সহজ, কিন্তু ইচ্ছা হলো না। এক ছেলেকে খুঁজতে গিয়ে আমি 100 ছেলের মা হয়ে গেলাম। একজনকে বেশি ভালোবেসে ওরা মন খারাপ করবে না বলো? এই প্রশ্নের উত্তর জানা নেই। আরও কিছুক্ষণ কাটিয়ে চলে আসলাম। বন্ধু এসে গেছে। বন্ধু রিকশায় বসে ফিসফিস করে বলল, এই পাগলি মহিলা তোর পরিচিত? পাগলি? ভীষণ বড় লোকের মেয়ে। গাড়ি ভর্তি খাবার দাবার এনে বাচ্চাদের মাঝে বিলি করে। সব ছেলেই নাকি ওর সন্তান। কি অদ্ভুত না? অদ্ভুত, পৃথিবীটাই অদ্ভুত। কাহিনীটা এখানেই সমাপ্ত হলো। কাহিনীর নাম রুইতন। কিছু গল্পের হয়তোবা কোনো মিল থাকে না। হয়তোবা শিশির পারত উর্মিকে বিয়ে করতে, হয়তোবা উর্মি নাও রাজি হতে পারে। এই এতিমখানার শত শত শিশুদের মুখের দিকে তাকিয়ে সে হয়তো বিয়ের পিড়িতে নাই বসতে পারত। তাই হয়তোবা শিশির সেই রিস্ক নিতে চায়নি। তাই কিছু গল্পের আমরা মিল না খুঁজি, তাই ভালো। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন,
যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। ফিরব নতুন কোনো কাহিনী নিয়ে। আমি স্প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।